I don't know whether दाल में काला है कि सब कुछ ही काला। রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী তার 40 জনের ক্যাবিনেট নিয়ে সুপার নিউমেরিক পোস্টের মতো বেআইনি পোস্ট তৈরি করেছিল বলে আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে ডাল মে কুছ কালা নেই, পুরো ডালটাই মনে হচ্ছে কালা। তারা বারবার বলছে কেন অতিরিক্ত পোস্ট কিসের জাদু বলে তৈরি করলেন, এটা তো ক্যাবিনেট তৈরি করেছে। এটা যদি দিনের আলো উন্মোচিত হয়, যারা অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা প্রত্যেকেই তৃণমূলের এলাকার নেতাদের টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না, প্রত্যেকটাতে বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের পেটাবে টাকার চাওয়ার দাবিতে। তৃণমূল দলটা উঠে যাবে, এটাও রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। ডালি কালা, এটা হাইকোর্টেরই কথাটা রিপিটেশন উনি করেছেন, কারণ একদম জলের মতো পরিষ্কার জেনে নেওয়া ভালো। স্টেট গভর্নমেন্ট প্রথম দিন থেকে এই দুর্নীতিটাকে আশ্রয় দিয়েছে। তাই হাইকোর্টে যখন তারা নিজেরা হলফনামা দিয়েছেন, শুধু নয় এসএসসি হলফনামা দিয়েছে, সেকেন্ডারি এডুকেশন হলফনামা দিয়েছে, শিক্ষা দপ্তর দিয়ে বলেছেন তাদের দ্বারা সেগ্রিগেশন করার মতন কোনো কিছু প্রমাণ নেই। সিবিআই যে 3টে ডিস্ক পেয়েছিল, যার ক্লাউড ভার্সনের থেকে তারা বলেছেন যে আমাদের মনে হয় এত শতাংশ চাকরিতে দুর্নীতি হয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে, মেরিট লিস্টের এক্সপায়ারি হওয়ার পরও চাকরি হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, নন লিস্টেড ক্যান্ডিডেট, পরেশ অধিকারীর মেয়ের মতো নন লিস্টেড ক্যান্ডিডেটকে লিস্টেড করা হয়েছে। এই সর্বসাকুল্য তারা যে সংখ্যাটা দিয়েছিল, স্টেট গভর্নমেন্ট তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমি বলছি এটা পুরোটাই কিন্তু টাইম ল্যাপসের পার্ট করছে স্টেট গভর্নমেন্ট। আমি আপনাকে প্রথম দিন থেকে আমরা বলে যাচ্ছি, দেখুন হাইকোর্ট তার কিন্তু অ্যাসপিরেশনে বারবার বলেছে এটা বৃহত্তম চক্রান্ত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এখানে মুখ্যমন্ত্রীও যুক্ত থাকার সম্ভাবনা উজ্জ্বল। কারণ মাননীয় শিক্ষা সচিব তৎকালীন ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে, ডিভিশন বেঞ্চ যখন তাকে ডেকেছিল মনীষ জৈন, তিনি বলেছিলেন উপযুক্ত স্তর থেকে আমাকে বলা হয়েছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে। কে জিজ্ঞাসা করাতে তিনি বলছেন বাত্য বসু। পরে জানা গেছে এই সুপার নিউমেরিক পোস্টের মতন বেআইনি পোস্টটি তৈরি হয়েছিল রাজ্যের 40 জনের মন্ত্রীর ক্যাবিনেটের সম্মতিতে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ইয়েতে। অর্থাৎ এই যেটা বেআইনি, সেই বেআইনি কাজটা করার জন্য 164(h)(2) উপধারায় তো মুখ্যমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমি আপনাকে বলছি, এই মুখ্যমন্ত্রী যখন বারবার চ্যানেলে বলেন আমি সবার কারো চাকরি খাওয়ার পক্ষে নই, সবারকে লাইভলিহুডের পক্ষে, আমার তখন একটা প্রশ্ন জাগে যে আপনি কার চাকরি খাওয়ার পক্ষে নন, সবার জন্য আপনার কাজ না হয়, শুধু যোগ্য হওয়ার কারণে যাদের চাকরিটা আলু, পেঁয়াজ, পটল, ঝিঙ্গের মতন বিক্রি করে দিয়েছে আপনার দলের নেতা মন্ত্রীরা, যারা এখনো 8 বছর 9 বছর ধরে ধর্ণা দিচ্ছে মাতঙ্গিনী হাজরা শহীদ মিনারের প্রান্তে, তাদের জন্য আপনার কান্নাটা হয় না। কারণ আপনি জানেন তাদের জন্য কাঁদলে যে চাকরিটা আপনার দলের নেতা মন্ত্রীরা পশ্চিমবঙ্গে বিক্রি করেছে, সেই চাকরি অযোগ্যদের বাদ দিতে গেলে যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হবে, অযোগ্যরা টাকা দিয়েছে আপনার দলের নেতাদের, তার ভাগটা উপর মহল অব্দি গিয়েছে, তারা টাকা চাইলে পশ্চিমবঙ্গের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না, আপনার দলের নেতাদের ধরে ধরে পেটাবে, দলটা উঠে যাবে একদিনে। তাই বারবার আপনি ম্যানেজ করতে টাইম কিল করার ফর্মুলা নিচ্ছেন। আজকে আপনাকে মনে হচ্ছে সিবিআই দায়ী। আপনি যে প্যানেলটা সেগ্রিগেশনের কথা বলছেন, এতদিন তো আপনি হলফনামা দিয়েছেন, আপনার এসএসসি হলফনামা দিয়েছে, আপনার সরকারের শাসিত সংস্থা, আপনার শিক্ষা দপ্তর বোর্ড, তারা কি বলেছে আমরা সেগ্রিগেশন করতে পারবো না? কেন করতে পারেননি এতদিন? অযোগ্য কিছু লোককে শিক্ষকতার মতন ভয়ানক প্রফেশনটায় বসিয়ে রেখে কত শত নব প্রজন্মকে আপনি ধ্বংস করছেন, আপনি জানেন। আমি বলছি 17 করার মাধ্যমে যে চুরিটা হয়েছে, সেটা আমার কথা নয়, প্রমাণিত সত্য। 17টা পন্থায় চুরি হয়েছে। এই পন্থা এককভাবে পার্থ চ্যাটার্জি বা অর্পিতার দ্বারা সম্ভব নয়। এন্টায়ার প্রক্রিয়াটায় সরকার যুক্ত না থাকলে, তাদের বের করা না গেলে, আমি বলছি বছরের পর বছর এমনভাবে তারিখ পে তারিখই আসবে, সেগ্রিগেশন কেউ করবে না, এরা চাকরি পেয়ে যাবে, চাকরি থেকেই যাবে। আর ধর্ণা মঞ্চে যারা আছে তারা ধর্ণাতে থেকেই তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই সরকার কোনোদিন চায় না এই তদন্তটা দিনের আলোয় ফুটে যোগ্য অযোগ্য সেপারেট হোক। সবাই অযোগ্য আমিও বলছি না, কিন্তু যদি সরকার এইভাবে নিষ্ক্রিয় থেকে নিজেকে বাঁচাতে গিয়ে সেগ্রিগেশনটা না করে, হয়তো পরের শুনানিতে সুপ্রিম কোর্ট বাধ্য হবে, তার কাছে কোনো উপায় নেই, সমস্ত প্যানেলটাকে বাতিল করে দেওয়ার।
সেক্ষেত্রে বহু ভালো ছেলেও চাকরি খোয়াবে, হয়তো সরকারের মুখটা বাজবে। আইনের পরিভাষা তাই বলে যে আপনি চালের থেকে কাকড়কে আলাদা করবেন না। আপনি হাইকোর্টে বলুন, হাইকোর্টে তো ওই কারণেই স্টেট গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এসএসসি এবং স্বয়ং শিক্ষা দপ্তর তারা কেউই পারেনি এই সেগ্রিগেশনটা করতে। 26,000-এ কারা যোগ্য কারা অযোগ্য, কারণ সেগ্রিগেশনের যে প্রধান অস্ত্রটি ওএমআর তারা ভ্যানিশ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন বড় কনস্পিরেসিটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে ফুটফুল করতে গিয়ে। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই সেপারেশনটা কিন্তু তৎকালীন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ বাবু নিজে বলেছেন সম্ভব নয়, তাদের কাছে কোনো ডেটা নেই। এসএসসি যে ক্লাউড ডেটাটা পেয়েছে ব্যাকআপে, সেই ব্যাকআপের উপরে ভিত্তি করে তারা একটা প্রাইমারি ফেসিতে এটা স্ট্যান্ড করেছিল, কিন্তু সেটা দাঁড়ায়নি। প্রথম। দ্বিতীয় কথা, দেখুন 2000 ভারতবর্ষের ডিজিটাল কপি প্রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো সরকারি ডকুমেন্টস 20 বছর অব্দি রাখা প্রভিশন আছে। তৎকালীন বাম সরকারের সময় সেটাকে 3 বছরের প্রভিশন রাখা হয় ওএমআর শিটের হার্ড কপি। এই সরকার 16 সালে আইনটা পাল্টে 1 বছরে নামিয়ে দেয়, কারণ তাদের উদ্দেশ্য কিন্তু ছিল এই প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি শুরু করা, হাতে খড়ি দেওয়া, তার ব্লুপ্রিন্ট রচনা করেছিল তারা। এবং আপনাকে আমি বলছি যে এই যে তারা বারবার বলছেন বিভিন্ন কথা, আজকে তারা সিবিআই কে দোষারোপ করছেন, এখন বলছেন সম্ভব। আমি বলছি কোন জাদু বলে আগে বলেছেন সম্ভব নয়, এখন বলছেন সম্ভব। প্রথম। দ্বিতীয়, যেখানে ওএমআর শিট নেই, শুধু 60B সার্টিফিকেট ভ্যালিড নয় বলে বারবার যখন বিচারপতির এজলাসে বলা হচ্ছে, তখন কিন্তু আমরা বলছি যে র্যাঙ্ক জাম, মেরিট লিস্টের কারচুপি, নন লিস্টেড ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের মেন লিস্টে নিয়ে আসা, যেটা দেখবেন পরেশ বাবুর মেয়ের ছিল না, এই লিস্টেই নাম ছিল না। এই যে সার্বিক বহুমুখী 17 কলার মাধ্যমে চুরিটা করেছেন চাকরির, সেই চাকরি চুরির থেকে অযোগ্যদের ছেড়ে বাদ দেওয়ার একটা ইনিশিয়েটিভ না নিয়ে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে আমার আপনার ট্যাক্সের টাকা এরা কিন্তু সুপ্রিম কোর্টে হাজির হয়েছে। অর্থাৎ যে চাকরিটা শিক্ষকতার মতন গ্লোবাল প্রফেশন, যেই চাকরিতে সমাজের মেরুদণ্ড শিক্ষকরা সমাজের মূল স্রোতে আনতে পারে অজস্র প্রজন্মকে, তারা যদি অযোগ্য হয়ে দিনের পর দিন প্রজন্ম ধ্বংস করে, তাহলে তার দায়টা কিন্তু রাষ্ট্রের। সেই রাষ্ট্র সেই দায়টাকে ওভারলুক করে বারবার এই অযোগ্যদের বাঁচাতে চাইছে। কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, যেই মুখ্যমন্ত্রী তার 40 জনের ক্যাবিনেট নিয়ে সুপার নিউমেরিক পোস্টের মতো বেআইনি পোস্ট তৈরি করেছিল বলে আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে ডাল মে কুচ কালা নেই, পুরো ডালটাই মনে হচ্ছে কালা। তারা বারবার বলছে কেন অতিরিক্ত পোস্ট কিসের জাদু বলে তৈরি করলেন, এটা তো ক্যাবিনেট তৈরি করেছে। শিক্ষা সচিব মনীষ জৈনকে ডিভিশন বেঞ্চ ডেকে পাঠিয়ে বলেছিল এই সুপারনিউমেরিক পোস্ট কেন তৈরি করেছেন, তিনি বলেছেন উপযুক্ত স্তর থেকে আমার কাছে নির্দেশ এসেছে। কে উপযুক্ত স্তর? তিনি বলে দিয়েছিলেন ব্রাত্য বসুর নাম। তাহলে এই পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়ালো কোথায়? যে রাষ্ট্র শাসক দল সরাসরি এই কনস্পিরেসির পার্ট, সেই রাষ্ট্র নিশ্চয়ই এটাকে দিনের আলো আনবে না। শুধু টাইম কিলিং এর জন্য তারা এইসব করে দিয়ে যদি ভিতর থেকে ম্যানেজ করা যায় এইসব প্রসিডিওর নিচ্ছে। আরেকটা লাস্ট কথা বলছি, রাষ্ট্র চায় না, কারণ এটা যদি দিনের আলো উন্মোচিত হয়, যারা অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূলের এলাকার নেতাদের টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না, প্রত্যেকটাতে বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের পেটাবে টাকার চাওয়ার দাবিতে। তৃণমূল দলটা উঠে যাবে, এটাও রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। তাই বিভিন্ন প্রক্রিয়া এটা ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে, তাই পার্ট আজকে সুপ্রিম কোর্টকেও তারা বিভ্রান্ত